কি অবস্থা করেছেন নিজের? এত অবুঝ তো ছিলেন না আপনি কখনো। কেন এমন অবুঝের মতো পাগলামো করছেন আপনি? আমাদের একসাথে হওয়ার কোনো পথ যে আর খোলা নেই। প্রকৃতি আমাদের আলাদা করতে গভীর ষড়যন্ত্র করে চলেছে। কি করব আমি বলুন? এখন যদি আপনিও এমন পাগলামো করেন, কিভাবে ছেড়ে যাব আমি আপনাকে? একটু রহম করুন আমার উপর। নন্দিতার চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া চোখের পানি টপ টপ করে পড়ছে তুর্যের গালে। নেশার ঘোরে বুঝে আসা চোখ দুটো বহু কষ্টে খুলে রাখার চেষ্টা করছে তুর্জয়। ছাড়াতে চেষ্টা করছে নন্দিতার কাছ থেকে নিজেকে, কিন্তু অতিরিক্ত নেশায় বুঁদ হওয়ার শরীরের শক্তিগুলো কাজে লাগাতে পারছে না সে। ফলে নন্দিতাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে তার কাছে। অবশেষে হাল ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমাকে ঠকিয়েছ, আমি হেরে গেছি, গোহারা হেরে গেছে। কলেজ লাইফ থেকে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি। ভেবেছিলাম বউর জন্য সৎ থাকবো সবসময়, আমার সবটুকু ভালোবাসা একজন মানুষের জন্য হবে। কিন্তু প্রফেশনাল লাইফে আসার পর এত কেস স্টাডি করেছে যেখানে বেশিরভাগ সময় মেয়েরা ধোঁকাবাজ। কেউ বড় গিয়ে করেও স্বামীর থেকে ডিভোর্স নেবে, আবার মোটা অঙ্কের টাকাও নেবে। কেউ স্বামী শ্বশুরবাড়ির সম্পত্তির জন্য শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসিয়েছে, কেউ কেউ মার্ডার পর্যন্ত করেছে। কতগুলো কেস হ্যান্ডেল করেছে, তার 90% দোষ ছিল মেয়েদের। এরপর থেকে বিয়ে, নারী জাতির প্রতি ঘৃণা চলে আসে। মনে মনে ভাবতাম আমার জীবনের সঙ্গীও যদি প্রতারণা করে এমন আমার সাথে, তাই তো বিয়েটা করতে চাই না আমি বিয়ে করতাম না আমি বিয়ে। নন্দিতা আজ অঝরে কান্না করছে, চোখের জল আর বাঁধ মানছে না তার। এই মানুষটাকে এতটা কষ্ট কিভাবে দিল সে? চাওয়ার আগেই সব কিছু হাজির করে দেওয়া মানুষটার মনে এতটা আঘাত না দিলে কি ক্ষতি হতো? কিন্তু সে কী বা করবে? প্রকৃতি এত বিশ্রী ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে। আসল কথা হলো তার ভাগ্যটাই যে খারাপ। জন্মের পর থেকে বাবাকে পায়নি কাছে ঠিক মতো। যখনই ভেবেছিল এবার হয়তো বাবা মা দুজনকে পাবে, তখন আকস্মিক দুর্ঘটনায় দুজনকে একসাথে কেড়ে নিল তার কাছ থেকে। এরপর সে পেল অন্য একটা পরিবার, তুর্জয়কে। আর যেই না তার ভাগ্যের সাথে তুর্যের জীবন জোড়ালো, সেই থেকেই একের পর এক অঘটন ঘটেই চলেছে। তার কপালটাই শনি কপাল আসলে, যার জীবনে যা তাকেও ধ্বংস করে দেয়। নন্দিতা দুই হাতের আজলা তুর্জয়ের মুখটা ধরে কান্নারত কণ্ঠে বলল, আমাদের একসাথে হওয়ার আর কোনো পথ খোলা নেই দুর্জয়। আমাদের যে আলাদা হতেই হতো। যেভাবে আলাদা হওয়ার ছিল তার চেয়ে এভাবে আলাদা হওয়া ঢের ভালো। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব। আপনি জানতেও পারবেন না আমি বেঁচে আছি কিনা, জানবেন না আমি ভালো আছি কিনা। শুধু জানবেন আমি একজন প্রতারক ছিলাম, যে আপনার জীবন আপনার ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনাকে ঠকিয়েছে অন্য এক পুরুষের জন্য। তুর্জয় কি বুঝলো কে জানে। নন্দিতা দুই হাত নিজের হাতে ভাঁজ নিয়ে মলিন কণ্ঠে বলল, কেন করলেন এমন? কেন আপনি শত্রু দলে হয়ে আমাকে ধ্বংস করতে চাইলেন? কি কমতে ছিল আমার ভালোবাসা? আমার এত গুরুত্বপূর্ণ কেসের ফাইলটা পর্যন্ত আপনি তাদের হাতে তুলে দিলেন। কেন করলেন আপনি এমন? কেন? নন্দিতা যেন চমকে উঠল, বিস্মিত কণ্ঠে বলল, ফাইল? কিন্তু আপনার কেসের ফাইল সম্পর্কে তো আমি কিছুই জানি না। তুর্জয় বুঝল না কিছুই, শুধু আপন মনে বলে গেল, তুমি আমার পেট পিছিয়ে ষড়যন্ত্র করেছো জেনেও কখনো কৈফিয়ত চাইনি। বেশ কয়েকবার সন্দেহ হলে ভেবে নিয়েছি আমার মরণ যদি তোমার হাতে হয় তাতেও ক্ষতি কি? প্রিয়জনের হাতে মরতে পারো সৌভাগ্য কয়েকজনের হয়। তুমি যদি চোখে চোখ রেখে আমার বুকে গুলি চালাতে পারো, আমি হাসি মুখে সেই গুলি বুক পেতে নেব। কারণ আমার ভালোবাসার উপর পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম আমার ভালোবাসা শেষ পর্যন্ত তোমাকে আমার দিকে ফিরিয়ে নেবে। আমার পবিত্র ভালোবাসা তোমার সব সব অসৎ পরিকল্পনা বানচাল করে তোমাকে আমার বুকে ফিরিয়ে দেবে। কিন্তু অন্য পুরুষের সাথে তোমাকে আমি মেনে নেব কিভাবে? কেন এলে তুমি আমার জীবনে? কেন এই ধ্বংসলীলা খেলার জন্য আমার বুকটাকে রণক্ষেত্র বানালে? কেন তুমি আমার বুকে থেকে আমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করলে? আমি তো ভালোবেসেছিলাম, শুধুই ভালোবেসেছিলাম। তুর্জয়ের শেষের কথাগুলো বড্ড করুণ শোনালো নন্দিতার কাছে। বুকটা তার হু হু করে উঠল। অন্তরের মাঝে অসহনীয় জ্বালাপোড়া নিয়ে আর দূরে থাকতে পারল না সে তুর্জয়ের থেকে। অতঃপর আহ্লাদী কণ্ঠে বলল, আমাকে শেষবারের মতো বুকে টেনে নেবেন দুর্জয়। একদম বুকের সাথে পিষে ফেলুন, পারলে ঢুকিয়ে ফেলুন না আপনার বুকের মাঝে। আর কেউ দেখতে পাবে না আমায়, কেউ আঘাত দেওয়ার ফোন দিয়ে আনবে না, প্রকৃতিও পাবে না আমার নাগাল। আমার থেকে আর কিছু কেড়ে নিতে মরিয়া হবে না সে। আর পারছি না আমি। মানুষ কতটুকু হারাতে পারে বলুন তো?
একটা গোটা জীবন আমি পেলামটা কি? শুধু হারিয়েই গেলাম। যা পেলাম তাও হারালাম, যা পেলাম না তাও হারালাম। আমায় শক্ত করে জড়িয়ে নিন না দুর্জয়, করে নিন না লোক সম্মুখের আড়াল। এই ভাঙা গড়ার খেলা যে আমি আর নিতে পারছি না। আপনাকে হারিয়ে আমি বাঁচবো কি করে? আমাকে একা বাঁচতে শিখিয়ে দিন না। আপনি তো এতদিন একাই বেঁচেছেন, আমাকেও শিখিয়ে দিন না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে আপনাকে বুকে ঠাঁই দিন না। আজ আপনার বেঘরে আপনার সুযোগ নিতে বড্ড ইচ্ছে করছে। আপনার ওই সিগারেট পোড়া ঠোঁটে স্পর্শ পেতে ইচ্ছে করছে। আপনার স্পন্দন, আপনার উষ্ণ নিঃশ্বাস, আপনার বেসামাল হাতের বিচরণ সবটুকু আমায় উজাড় করে দিন না। বাকি যে কটা দিন বেঁচে থাকবো আপনার স্পর্শটুকু আজীবন লেপ্টে থাকবে আমার শরীরে। গুটি গুটি পায়ে নন্দিতা এগিয়ে গেল বিছানায়। তুর্যের 2 হাত এনে রাখলো তার কোমরে, বুকে মাথা রেখে চুপটি করে শুনতে থাকলো তার হৃদস্পন্দন। হাঁপড়ের মতো ওঠানামা করছে নন্দিতার বুক। ঠিক যেমন করে বাত আটকানোর চেষ্টা করে প্লাবন, তেমন করেই নন্দিতার আটকানোর চেষ্টা করলো তার কান্না। অতঃপর তুর্যের গালের একপাশে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার বুকের ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছেন আপনি? শুনছেন? তারাও ভালোবেসে হেরে গেছে, আমি ভালোবেসে হেরে গেছি দুর্জয়। আমাদের ভালোবাসা হেরে গেছে। শুধু একটা কথা জেনে রাখুন, নন্দিতা আপনাকে ভালোবেসেছিল, ভীষণ ভালোবেসেছিল। সকালে নিস্তেজ রোদ চোখে এসে পড়তেই ঘুম পাতলা হয়ে আছে তুর্যের, কিন্তু মাথার ওজনের ঘাড় সহ পুরো শরীর যেন ব্যথাগ্রস্ত। 2 চোখের পাতা মেলে ধরা বড্ড কষ্টসাধ্য হলেও মাথায় 2 হাত চেপে ধরে চোখ মেলে তুর্জয়। বুকের ওপর ভারী কিছু অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত নন্দিতাকে দেখে মুচকি হাসে। ঠোঁট বাড়িয়ে চুমু খেতে যায় কপালে। সাথে সাথেই গতরাতের সব ঘটনা একের পর এক ভেসে ওঠে তার স্মৃতির পটে। নন্দিতাকে বুকের ওপর থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয় সে তৎক্ষণাৎ। অতঃপর সরাসরি ঢুকে পড়ে ওয়াশরুমে। দীর্ঘ একটা শাওয়ার শেষে নিজেকে খানিকটা হালকা লাগছে তুর্যের। শিকদারদের কেসটা নিয়ে বেশ কিছু এভিডেন্স জোগাড় করতে হবে তাকে। আর মাত্র 2 দিন পর কোর্টে উঠবে কেসটা। এই কেসটা নিয়েই অনেক বেশি প্রস্তুতি নিয়েছিল সে, কিন্তু এখন তার কোনো কিছুই হাতে নেই তুর্যের। এই কয়েকদিনেই কিছু তথ্য কাগজ সংগ্রহ করলেও সেই স্ট্রং এভিডেন্সগুলো লাপাত্তা। আর চোখে একবার ঘুমন্ত নন্দিতার দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে সে। ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে মনোযোগ দেয় এই কেসের প্রতি। আলমারি থেকে কোট বের করতে গিয়ে আচমকা তুর্যের চোখ পড়ে সেই আংটিটি। ব্যস্ততায় এতদিন বেমালুল ভুলে গিয়েছিল সে। ঠিক সেই মুহূর্তে নড়ে চড়ে ওঠে নন্দিতা। আলতো চোখ খুলে তুর্যকে রেডি হতে দেখে তড়িঘড়ি করে নেমে পড়ে বিছানা থেকে। ব্যস্ত কণ্ঠে বললে, এখনই বেরিয়ে যাচ্ছেন আপনি? একটু অপেক্ষা করুন, এখনই নাস্তা রেডি করে দিচ্ছি আমি। লাগবে না, বাইরে খেয়ে নেব। কথাটুকু শেষ করে নন্দিতার দিকে না তাকিয়ে আলমারিটা বন্ধ করলো তুর্জয়। গায়ে জড়িয়ে নিল ব্ল্যাক কোট। অতঃপর ড্রেসিং টেবিলের ওপর স্বর্ণের সেই আংটিটি রাখতে রাখতে বলে উঠল, আপনার কোনো আশিক দিয়েছে সম্ভবত, যার কিনা আব্বুর বাড়ির ঠিকানাটাও মুখস্থ। শেষের কথাটুকু বড্ড তাচ্ছিল্যের সাথে বলে উঠল তুর্জয়। নন্দিতা আহত চোখে তুর্যের দিকে তাকালো, তবে উল্টো পিঠ করে থাকায় তার চোখে পড়ল না তুর্যের, বরং নন্দিতাকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। নন্দিতা চটজলদি বসে পড়ল বিছানায়। শরীরটা তার ভালো যাচ্ছে না, অথচ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে একরাশ প্রশ্ন। ফোনটা হাতে নিয়ে সরাসরি সে ফোন করল ধূসরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘুম বিগলিত কণ্ঠে ধূসর বলল, ডার্লিং, এত সকাল সকাল কল, মিসিং মি রাইট? গালের নিচে 2টা থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব ফাজিল ছেলে। অন্যের বউকে ডার্লিং বলতে তোর রুচিতে বাঁধে না? সকাল সকাল বরের বুক থেকে আদর খাওয়া ছেড়ে কেউ যদি আমাকে কল দেয় তাহলে আমার আর কি দোষ? আসলে মানিং আদর যে বেশি রোমান্টিক ফিল দেয়, অ্যাডভোকেট তুর্জন আহসান বোধহয় জানে না। আদর কি আর কখন করতে হয় সেটা তো তোর মতো লম্পটের কাছ থেকে আমার হাজবেন্ডকে শিখতে হবে না। তোর মতো ছেলেরা শুধু ওই রাস্তার মেয়েদের উত্তেজনার জন্যই পারফেক্ট, ঘরের বউদের যোগ্য না। উফ, তোমার এই আহাত প্রেম পরে গেলে কিন্তু দোষ দিও না আমার। নন্দিতা এবার অধৈর্য হয়ে পড়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, আর একটা ফালতু কথা বলে না তুর্যকে এক্ষুনি সব বলে দেবো আমি।
ধূসর এবার যেন খানিকটা নড়ে চড়ে ওঠে, হালকা কেসে সাবলীল কণ্ঠে বলে, বলো কিসের জন্য কল দিয়েছো? আর যাই হোক, শিকদাররা শত্রুতাটা অন্তত ইমানদারির সাথে করে বলে জানতাম আমি এতদিন, কিন্তু এখন তো দেখছি শিকদাররা আস্ত একটা ভীতু, চোর, চুরি করে তাদের প্রভাব প্রতিপত্তি। বাপ চাচার এই অহংকারের ওপর নন্দিতার আক্রমণাত্মক কথাগুলো ধূসরের ইগোতে আঘাত করে। তেতে ওঠে, খানিকটা হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ভদ্রভাবে কথা বলো। শিকদাররা বেঈমান না, শত্রুতা তারা সৎভাবেই করে। লোকের ফাইল চুরি করে সব তথ্য লোপাট করার মতো কাজকে বলে চুরি। নাম শুধু বড় বড়, কাজটা ওই ছিচকে চোরের মতোই ছোট। কথাটুকু শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ল নন্দিতা। ধূসর ততক্ষণে রাগে ফুঁসে উঠেছে। কমেতোহর তেজ বাড়িয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, চুরি? কিসের চুরি? শিকদারের খেয়ে কাজ নেই, তারা চুরি করবে? সামান্য একজন অ্যাডভোকেটের ফাইল চুরি করেছে শিকদাররা? ছি, বিষয়টা কি লজ্জার! বাপদাদার ঐতিহ্য ডুবিয়ে ছেড়ে দিল একদম। কথাটুকু বলে হাসতে হাসতেই সাথে সাথে কল কেটে দিল নন্দিতা। অতঃপর লম্বা একটা শ্বাস নিল। ভীষণ ডেঞ্জারাস একটা খেলা খেলল সে। একদিনের পরিচয় ধূসর শিকদারের সব তথ্য বের করে ফেলেছে সে। শিকদার বাড়ির সবচেয়ে আহ্লাদের ছোট ছেলে ধূসর শিকদার। সারাদিন নেশায় ডুবে থাকা, মেয়ে নিয়ে ফুর্তি করা আর বাপ চাচার টাকার উপর আইস করা বাঁচা তার মুখ্য কাজ। সাথে কথায় কথায় শিকদার নাম বড়াই করতেও পিছুপা হয় না। তার মতে শিকদাররা হলো সিংহের বাচ্চা। সিংহের ঘরে ঢুকে তার চানা চুরি করে আনার মতো দুঃসাহসিক ক্ষমতা আছে শিকদারের। আর আজ সেই অহংবোধের ওপরেই হামলা করেছে নন্দিতা। উগ্র মেজাজে ধূসর শিকদারের নামের বদনাম আবার সইতে পারে না সহজে। দেখা যাক এরপর কি করে সে। আংটিটা নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে দেখেছে নন্দিতা। কেমন যেন চেনা চেনা লাগছে তার আংটিটি। কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না ঠিক। খানিকটা সময় ধরে ঘরের এদিক সেদিক পায়চারি করতে করতে আচমকা তার মনে পড়ে যায়, এই আংটিটা তো মায়ের হাতে থাকতো সব সময়, বিশেষ এক কারণে। এটা কখনোই নিজের কাজ ছাড়া করতেন না তিনি, কিন্তু মায়ের আংটি এতদিন পর কে বা দিয়ে যাবে তাকে? ভাবনার অস্থির করে তুলল তাকে। এমন সময় তার মনে পড়ে গেল মায়ের সেই ডায়েরির কথা, যেটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল সে। গেস্ট রুমে ঢুকে টলিব্যাগ দুটো টেনে বের করল নন্দিতা। এক এক করে দুইটা ব্যাগ খুলে অবশেষে খুঁজে পেল তার কাঙ্ক্ষিত জিনিসটা। অতঃপর ডায়েরিটি নিয়ে রুমে এসে বসতেই বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে উঠল সশব্দে। নন্দিতা ফোনটা কানে ঠেকাতেই ধূসর তার হাতে থাকা ফাইলটা নড়াচড়া করতে করতে রসিকতার সুরে বলল, অ্যাডভোকেট দুর্জন আহসান দেখছি বেশ অনেক তথ্য জোগাড় করে ফেলেছে। ইমপ্রেস, কিন্তু শিকদারের ধ্বংস করার এত সহজ না বেব। আপনার অহেতুক প্রলাপ শুনতে আমি একটু ইন্টারেস্টেড নই। নেক্সট টাইম কল দেবেন না। নন্দিতা রাগী কণ্ঠে শুনে ধূসর খানিকটা হতাশ হওয়ার ভঙ্গি করে বলল, যা, আমি ভাবলাম এই ফাইলটা তোমার হাতে হ্যান্ড ওভার করব, কিন্তু তুমি যখন চাইছো না তখন কোথায় আসতে হবে? আগেই বলো, এই বিনিময়ে আমি কি পাবো? ধূসরের রহস্যময়ী ভঙ্গিমায় কথা শুনে শুকনো ঢোক গিলল নন্দিতা। অতঃপর কাপা কণ্ঠে বলল, কিসের কথা বলছেন আপনি? এই তুই, এই আপনি। উফ, রেগে গেলেন? তুই ডাকটা কিন্তু কিউট লাগে, একদম কাছের কাছের ফিল দেয়। আর যদিও বেশি কিছু চাইবো না, তোমার ওই সুইট সুইট হাতে একটু সুইট কিছু বানিয়ে খাইও। আমি তোমার বাড়িতে আসছি। নন্দিতা কয়েকটা কড়া কণ্ঠে শুনিয়ে বারণ করতে গিয়েও পারল না। আপাতত এই ফাইলটা অনেক জরুরি তাদের জন্য, তাই ধূসরের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আয়েস করে মায়া মাখিয়ে রান্না করার মতো কোনো ব্যক্তি ধূসর নয়, তাই বলে ভেবেচিন্তে চটজলদি পায়েস বানানোর সিদ্ধান্ত নিল নন্দিতা। ফ্রিজ থেকে দুধের প্যাকেট আর পায়েসের চাল বের করে দ্রুত হাতে লেগে পড়ল নিজের কাজে। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ধূসরের নেই। তার রাত হয় ভোরের আলো ফোটার পর, আর দিন হয় বেলা গড়িয়ে দুপুর হলে। কিন্তু নন্দিতার ফোন পেয়ে আজ বেশ সকাল সকালই উঠে পড়েছে সে। ফ্রেশ না হয়ে বাবার রুম, চাচার রুম মিলিয়ে অবশেষে তাদের সিক্রেট রুমে গিয়ে মিলেছে নির্দিষ্ট ফাইলটা। সকাল সকাল সবার চোখ ফাঁকি দিয়ে এসব তল্লাশি চালিয়ে যাওয়া তার পক্ষে খুব একটা কঠিন হয়নি কাজটা, কারণ এই সময় বাবার চাচা বের হয়ে যান অফিসের উদ্দেশ্যে।
আর বাড়ির বাকিরা সব যে যার মতো কাজে ব্যস্ত। সকাল সকাল তাদের বাড়িতে এত হইচই দেখা যায় না। সবাই যে যার মতো রেডি হয়ে বের হলেই কাজের লোকেরা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখে। তাই যে যার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। ধূসরের বড় ভাই তৈমুর শিকদার প্রফেশনালি একজন পুলিশ অফিসার হলেও তার প্রধান কাজ বাপ চাচাদের বেআইনি কাজে সহায়তা করা। পুলিশের ভেসে থেকে বেকায়দায় আইনিভাবে সহায়তা যাকে বলে। তৈমুরকে কোথাও দেখা যায়নি আজ। হয়তো নিজের ঘরেই রয়েছে, নয়তো কোনো কাজে বেরিয়ে পড়েছে এতক্ষণে। নিজের ঘরে ডাকাতি করতে ধূসরের বিবেক বাধা দিয়েছিল খানিকটা, কিন্তু পরক্ষণে নন্দিতার কথা ভেবে কেন যেন সব বিবেক জলাঞ্জলি দিয়ে ফেলল সে। মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা তাকে টানছে অনবরত। না, ওই ক্লাব পার্টিতে গায়ে ঢলে পড়া মেয়েগুলোর মতো না। এই চাহিদা ভিন্ন। মূলত সে নন্দিতাকে চাহিতে শুরু করেছে, যেটা এক রাতের জন্য না, বরং প্রতিটা রাতের জন্য। আফিমের নেশাও যে একটা নারীর নেশাকে বিট করে ফেলতে পারে সেটা সে গত রাত থেকে বেশ টের পাচ্ছে। নন্দিতার সাথে দেখা করার পর ব্লাড স্যাম্পলটা ল্যাবে হ্যান্ড ওভার করে নিত্যদিনের মতো ধূসর চলে যায় নাইট ক্লাবে। অ্যালকোহল আর মিয়েলি নেশা দুটোই যেন তার নিত্যদিনের সঙ্গী। খুব কম এমন দিন যায় যখন ধূসর কোনো মেয়েকে নিয়ে রুমে ঢোকে না। ক্লাবের নির্দিষ্ট একটা রুম সবসময় বুক করা থাকে তার জন্য। যখন যে মেয়ের দিকে নজর যায় ধূসর তাকে নিয়ে সোজা চলে যায় রুমের বিছানায়। রাত শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ভরা খাম টেবিলের ওপর রেখে বেরিয়ে আসে সেখান থেকে। পরে সেখান থেকে সোজা বাড়িতে এসে শাওয়ার নিয়ে লম্বা ঘুম। এরপর অবশ্য মেয়েটার কোনো খোঁজ রাখে না সে। মেয়েদেরকে যে জোর করে বিছানায় আনে ধূসর এমনটা নয়, কিন্তু মেয়েরা পকেটের টাকা দেখে তো কিছু তার ড্রেসিং লুকস। এরপর নিজে থেকেই সাড়া দেয় তার ডাকে। নেশায় বুঁদ হয়ে গোটা রাতের ফুর্তির সঙ্গী হতে গতরাতে একের পর এক ওয়াইন গ্লাস শেষ করেছে ধূসর। অথচ অবাক করার বিষয় হলো নেশা চড়েনি তার। নেশায় বুঁদ করা হয়ে কোনো মেয়েকে নিয়ে রুমেও যায়নি। শরীর অসুস্থ না হলে এমন ঘটনা কোনো মিরেক্কেলের চেয়ে কম নয়। অথচ ধূসর ছিল একদম সুস্থ স্বাভাবিক। আরও অবাক করার বিষয় হলো এত হাই ভলিউম গান বাজনার পরিবেশ তার ভালো লাগছে না। কেমন যেন অস্থির লাগছে ভেতরটা। মন চাইছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্মিত কিছু নিঃশ্বাস টেনে নিতে। অবশেষে বিরক্ত হয়ে ওয়াইনের গ্লাস ছুঁড়ে ফেলে সে বেরিয়ে আসে নাইট ক্লাব থেকে। এরপর ড্রাইভ করে সোজা বাড়িতে। চেঞ্জ না করেই ধূসর সোজা চলে যায় ছাদে। তাদের ভিলা বাড়ির ছাদ থেকে নিচে তাকালেই ঝকঝকে নীল রঙের পানির সুইমিং পুল চোখে পড়ে সবার আগে। বাড়ির ব্যাকসাইডে বেশ কিছু গাছ মাথা উঁচিয়ে জানান দেয় তাদের আভিজাত্যের অহমিকার। কোনো কিছু চিন্তা না করেই ধূসর শটান শুয়ে পড়ে ছাদের মেঝেতে। অতঃপর চোখ বুঝতেই ভেসে ওঠে নন্দিতার নিটুল গোল গোল মুখটা। উচ্চমানের প্রসাধনীর আস্তরণহীন মুখটার বড্ড মায়া। মেয়েটাকে সুন্দরী বলা যায় না, খানিকটা চাবি ফেস, কিন্তু নজর কাড়া। একবার তাকালে আবারও ফিরে তাকানোর মতো। সাদামাঠা একটা কালো সালোয়ার স্যুট পরে থাকা এই মেয়েটা মাঝে কি যে পেল ধূসর জানে না। তবে কোনো এক সম্মোহিনী টানে সে যে সেই ডাকে সাড়া দিল নিজে অজান্তেই। চোখ বন্ধ করে ভাবতে লাগলো পরস্ত্রীকে নিয়ে। আর এই ভাবনা তাকে প্রশান্তি দিল। কারণ হলো তার ঠোঁটের কোণের হাসি। রাতে যখন সে যেভাবে ঘুমিয়ে পড়েছিল খেয়াল ছিল না ধূসরের। সকালের আলো ফুটতেই ঘুম ভাঙল তার, আর নিজেকে আবিষ্কার করলো খোলা ছাদের নিচে। ঠান্ডায় শরীরটা বেশ ব্যথা করছে, তাই ভোরের আলোর সাথে সাথেই নেমে এসে শুয়েছিল নিজের ঘরে। কলিং বেলের শব্দে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে নন্দিতার। চুলার আঁচ কমিয়ে গেট খুলতেই একজন ডেলিভারি বয় তার হাতে ধরিয়ে দেয় একটা প্যাকেট। দরজা লক করে নন্দিতা বেশ সাবধানে প্যাকেটটা রাখলো ডাইনিংয়ে টেবিলের ওপর। অতঃপর দৌড়ে চলে গেল চুলার কাছে। এক বাটিতে বেশ খানিকটা পায়েস সাজিয়ে সেটা ডাইনিং টেবিলের ওপর রাখতেই ঘড়ির দিকে খেয়াল হলো নন্দিতার। প্রায় 12টা বাজে, অথচ দুপুরে খাওয়ার কোনো আয়োজনই করা হয়নি তার। সকাল থেকে কিছু খাওয়ার হয়নি তার। তুর্জয়কে এভাবে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে নন্দিতারও আর ইচ্ছে করেনি কিছু খেতে। কিছুক্ষণ পরেই লাঞ্চের টাইম। কি জানি তুর্জয় আজ খাবে কিনা। বলে তো গেল বাইরে খাবে, কিন্তু আদৌ খাবে তো?
শাওয়ার শেষ করে বেছে বেছে বেশ পুরনো একটা কাপড় পরল নন্দিতা। সাদা রঙের সালোয়ার স্যুটটা বিয়ের আগে বেশ অনেকবার পরেছে নন্দিতা। বেশ ঢিলেঢালা ছিল বলেই গরমের দিনে আরাম পাওয়া যেত এই জামাটা পরে, কিন্তু এখন মোটা হওয়ার জন্য একেবারে ফিট হচ্ছে না কাপড়টা। নিজেকে আয়নায় দেখে অসুস্থতা, দুর্জয়ের অভিমান একে একে সব মনে পড়তে শুরু করলো তার। মনের মাঝে উকি দিল একটা ভাবনা। কি এমন ক্ষতি হতো শেষ কয়টা দিন তার সাথে কাটানোর সুযোগ করে দিলে? আমার প্রতি তুমি এত নিষ্ঠুর কেন হলে আল্লাহ? প্যাকেট থেকে আসল জিনিসটা বের করলো নন্দিতা। প্যাকেট খুলতেই গাঢ় নীল রঙের লম্বাটে একটা কাঁচের বোতল বেরিয়ে আসে, যেখানে বড় বড় করে লেখা সীতা। ফেরাটেলি সিটটি একটি প্রিমিয়ার ভারতীয় রেড ওয়াইন, যা কাবারনেট সাভিগন এবং সাঙ্গিওভেস নামক আঙ্গুরের সংমিশ্রণে তৈরি করা হয়, যার স্বাদ জটিল এবং সমৃদ্ধ। কালো চেরি, ওক এবং অন্যান্য ফলের সুবাস থাকে এতে। এতে অ্যালকোহলের পরিমাণ থাকে 14.5%। কিচেনের সাথে লাগোয়ার বড় হলঘরের একপাশে রাখা ছোট্ট একটা টি টেবিল আর সোফা সেট। সেলফ থেকে একটা ওয়াইনের গ্লাস বের করে ওয়াইনের সাথে সেটা সাজিয়ে রাখলো টি টেবিলে। অতঃপর ডাইনিং টেবিলে বসেই অপেক্ষা করতে লাগলো ধূসরের। দ্বিতীয় দফায় কলিং বেল বাজতেই ভেতরটা ধক করে উঠল নন্দিতার। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। ফাঁকা বাড়িতে একা একটা ছেলেকে ডাকার ফল তাকে কিভাবে যে পোহাতে হবে সে জানে না। শুধু জানে দুর্জয়ের জন্য এই ফাইলটা জরুরি, ভীষণ রকম জরুরি। নিজেকে খানিকটা ধাতস্থ করে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিল নন্দিতা। এরপর এগিয়ে গিয়ে খুলে দিল দরজা। এক হাতে কালো রঙের একটা ফাইল ধরে অন্য হাতে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে ধূসর আলতো হেসে প্রবেশ করলো ঘরের মধ্যে। নন্দিতা দরজা লক করলো না, আলতো করে ভিজিয়ে দিয়ে দুরু দুরু বুকে এসে দাঁড়ালো ধূসরের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে। ধূসর চোখে তুলে একবার নন্দিতার দিকে তাকালো, অতঃপর সামনে টি টেবিলের ওপর রাখা ওয়াইনের বোতলের দিকে। বোতলটা হাতে তুলে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। চোখ ঘুরিয়ে নন্দিতার দিকে এক পলক তাকিয়ে ওয়াইনের বোতলের দিকে তাকালো, ঠোঁটে হাসি বজায় রেখে বলল, বলো তো কে বেশি নেশাময়, তুমি নাকি সে? শেষটুকু বলতে গিয়ে ধূসর তাকালো নন্দিতার দিকে। অস্বস্তিতে কাদা হয়ে নন্দিতা জায়গা ছাড়লো তাড়াতাড়ি। ডাইনিং টেবিলের ওপর চাপ দিয়ে রাখা পায়েসের বাটিটা ধূসরের সামনে রেখে কণ্ঠে খানিকটা রাগ টেনে নন্দিতা বলল, খেয়ে তাড়াতাড়ি বিদে হন। ধূসর চমৎকার হাসলো, হাসতে হাসতেই বলল, বাড়িতে মেহমান আসলে এভাবেই তাড়িয়ে দেন বুঝি? আপনার আমার মেহমান নন, আর শত্রুদের পাত বেড়ে খাওয়াই না আমি। নেহাত আমাকে সাহায্য করেছেন আপনি, নইলে এই বাড়িতে পা রাখার সাহসটাও দেখাতে পারতেন না। ধূসর রাগলো না, বরং আগের মতোই হেসে বলল, শত্রুর জন্য মিষ্টি পায়েস যখন বাড়ালেন, সম্পর্ক এত তিক্ততা টেনে আর কি লাভ? একটু ভালো মুখে কথাই না হয় বলুন। কথা আর টাকা দুটোই জায়গা বুঝে খরচ করতে হয়, যেখানে সেখানে খরচ করলে সেটাকে ওয়েস্ট বলে। আর কোনো কিছু ওয়েস্ট করা আমার একদমই পছন্দ নয়। ওয়াইনের গ্লাসে আলতো চুমুক দিতে দিতে ধূসর তাকায় নন্দিতার দিকে। অস্বস্তিতে কাটা হয়ে নন্দিতা দাঁড়িয়ে ঠায়, না পারছে সামনে থেকে সরে যেতে আর না ধূসরের ওই অস্বস্তিকর দৃষ্টি সহ্য করতে। এদিকে ধূসর একের পর এক গ্লাস খালি করে চলেছে। অবশেষে ওয়াইনের গ্লাসটা খানিকটা শব্দ করে টেবিলে রাখলো। এরপর হাত উঠিয়ে নিল পায়েসের বাটি মুখে তুলে নিয়ে চোখ বড় বড় করে তাকালো নন্দিতার দিকে। অতঃপর আর কিছু না বলেই এক নিঃশ্বাসে শেষ করে ফেললো বাটিটা। ধূসরের চোখের ভাষা, মুখের আদল আচমকা বদলে গেল কেমন যেন। নন্দিতা সতর্ক দৃষ্টিতে তাকালো ধূসরের দিকে। কেন যেন অন্যমনস্ক লাগছে তাকে, বদমাস শয়তানি চেহারার বাইরের কিছু। আপনার পয়েজটা আমাকে কারোর কথা ভীষণভাবে মনে করিয়ে দিল জানেন। এই স্বাদ আমার অনেক পছন্দের। ভীষণ কাছের হারানো একজনের কথা মনে করালো। আমার মাও কখনো এত সুন্দর পায়েস করেনি জানেন, কিন্তু ওর মা পারতো, ভীষণ সুন্দর বানাতো। নন্দিতা বুঝলো ধূসরের নেশা চড়েছে, তাই সুযোগ বুঝে তার পাশে রাখা ফাইলটা নিতে এগিয়ে গেল সে। কিন্তু সাথে সাথেই খপ করে তার ধরে ফেলল ধূসর। করুণ কণ্ঠে বলল, আমাকে এত অপছন্দ করেন কেন? আমি তো এখনো অবধি শুয়ে দেখিনি আপনাকে। এত কাছ থেকে নেশা লাগলেও নেশা নিবারণ করার চেষ্টা করিনি, একবারও জোর জবরদস্তি করিনি আপনার সাথে।
নন্দিতা এক ঝটকায় ধূসরের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে আঙুল উঁচিয়ে রাগী কণ্ঠে বলল, আপনার এই অসংলগ্ন আচরণের জন্য পরিবারের লোকজনের উচিত ছিল থাপ্পড় মারা। আমাকে বাধ্য করবেন না এই কাজ করতে। ধূসর হাসে, দুই ঠোঁট আলগা করে বেশ রয়ে শয়ে হাসে সে। হাসতে হাসতে বলে, আপনার চোখে রাগটাই আমার সবচেয়ে প্রিয়, একদম শেষ করে দেয় আমাকে। আমি জানি একদিন এটাই আমাকে নিঃশেষ করে দেবে, তবুও আমি চাই। আপনার এখন যাওয়া উচিত। নেশা হলেও নিজেকে সামলানোর ক্ষমতা তার আছে, তাই হালকা হেসে নন্দিতার দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন? নেশার ঘরে যদি উল্টাপাল্টা কিছু করে বসি? নন্দিতা উত্তর দিল না। ফাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ধূসর আবারও বলে উঠল, আজকাল নেশা ধরাতে পারছে না, মনে হচ্ছে নেশার চেয়েও নেশানো কিছু খোঁজ পেয়েছে শরীর, তাই তো এত স্ট্রং অয়েলিং নেশা কাবু করতে পারছে না আমাকে। নন্দিতা কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢোকে তুর্জয়। নিজের ঘরে ধূসরের সাথে নন্দিতার উপস্থিতি দেখে বাকরুদ্ধ হয়ে খানিকটা সময় তাকিয়ে থাকে নন্দিতার দিকে। নন্দিতাও চমকায়। এমন একটা সময় তুর্যকে কোনোভাবেই আশা করেনি সে। হাত কচলাতে কচলাতে তুর্জয়কে কিছু বলতে যাবে, এমন সময় ফিচেল হেসে নন্দিতার দিকে তাকে কাটকাট কণ্ঠে বলে, বড্ড ভুল সময় এসে পড়েছে বোধ হয়। নন্দিতা হতাশ চোখে তুর্যের দিকে তাকায়, করুণ কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে ভুল বুঝছেন। স্বামীর অনুপস্থিতিতে একা বাড়িতে একজন পর পুরুষকে ডেকে এনে ফুর্তিতে মজেছেন, আর ভুলটা শুধু আমি বুঝছি। ও, ওয়াইনের বোতলও তো আনানো হয়েছে। স্বামীকে আজকাল এত খারাপ লাগছে বুঝে পরপুরুষের কাছে বেশি মজা। নন্দিতার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এতখানি উচ্চ বাক্য এর আগে কখনো কথায় বলেনি তুর্জয় তার সাথে, আর আজ এত নিচু ভাষায়। কান্নায় বুক ভেঙে আসছে তার, চেয়েও সবটুকু সত্যি বলতে পারছে না তাকে। তাই তুর্যের দিকে থেকে মুখ ফিরিয়ে ধূসরের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, আপনি এখানে এসেছেন জানলে সমস্যা হবে, এখন আসুন। আমাদের বাড়িতে হিডেন ক্যামেরা লাগানো আছে। ধূসর টলতে টলতে সোফা ছেড়ে উঠল, ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, সেসব ক্যামেরা তো কবেই সরিয়ে ফেলা হয়েছে, জানেন আপনি? কাজ শেষ, নজরদারি শেষ। তুর্জয় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তেড়ে গেল ধূসরের দিকে। তার জামার কলার আঁকড়ে দাঁতের দাঁত চিবিয়ে বলল, আমার সব কিছু লুটে নে, শুধু বউটার দিকে চোখ দিস না। সহ্য হবে না আমার, মাটির সাথে পুঁতে ফেলবো সব কয়টাকে। ধূসর শব্দ করে হাসলো, অতঃপর তুর্যের দিকে নিজের কলারটা ছাড়িয়ে নিয়ে তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার বাপের কি দরকার না দরকার আমি জানি না, তবে আমার তো আমার তো এটাকেই দরকার। কিন্তু তো বউয়ের কিন্তু আমার প্রতি একটু ইন্টারেস্ট নেই। তবে আমার শুধু ইন্টারেস্ট না, পুরো নেশা ধরে গেছে। তোর বউয়ের নেশার কাছে পৃথিবীর সব নেশা ফেল। তুর্জয় আচমকা জোরে একটা ঘুষি বসালো ধূসরের নাক বরাবর। চিৎকার করে নাকে হাত চাপা দিল ধূসর, নাক দিয়ে রক্ত পড়ছে তার। পাল্টা আক্রমণ করতে চাইলে সামনে রুখে দাঁড়ালো নন্দিতা। ধূসরের হাতে কয়েকটি টিস্যু গুজে দিয়ে বেশ সাবলীল কণ্ঠে বলে উঠল, ধন্যবাদ আপনাকে, চলে যাওয়া উচিত এখন আপনার। রাগে গোটা শরীরে আগুন জ্বলছে তুর্যের। কিছুক্ষণ আগে ধূসরের বলা কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছে না সে। আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী নন্দিতা। তাই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখন তার রাগের সবটুকু উত্তাপ নন্দিতার ওপর বসাবে। রুমে পায়চারি করতে থাকা তুর্জয়কে দেখে শুকনো ঢোক গিলল নন্দিতা। এতটা রেস্টলেস এর আগে কখনো লাগেনি তাকে। ধূসরকে নিয়ে তার ইনসিকিউরিটি কারণ সে বোঝে, তাই ঠিক করে নিয়েছে এই মিথ্যে নাটকটা আর কন্টিনিউ করবে না। সোজা সাপটা স্বীকার করে নেবে এসব মিথ্যে একটা নাটক ছিল শুধু। কিন্তু তুর্জয় কি বিশ্বাস করবে? পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে তুর্জয় ঘুরে তাকায়, অতঃপর নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি গলা চেপে ধরে তাকে মিশিয়ে দেয় দেওয়ালের সাথে। নন্দিতা কাঁদো কাঁদো চোখে তাকায় তুর্যের দিকে। সেদিকে পাত্তা না দিয়ে তুর্জয় রাশভারী কণ্ঠে বলে ওঠে, তোর শরীরের খিদে মেটানোর জন্য তুর্য আসান যে যথেষ্ট, এটাই বোঝাবো আজ। তুর্যের এক অন্যরকম রূপ দেখবি আজ তুই। ভয়ে আতকে ওঠে নন্দিতা। ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে বাম হাত দিয়ে নন্দিতা দুই হাত একসাথে করে মাথার উপর দেওয়ালের সাথে আটকে ধরে তুর্জয়। নন্দিতা ভয়ার্ত চোখে তুর্যের দিকে তাকে কিছু বলতে চাইলেও পারে না। তার আগেই রাগে কাঁপতে কাঁপতে তুর্জয় বলে ওঠে, তোর এই ঠোঁট আমার সবচেয়ে বেশি পাগল করে, তাই এটাকে ক্ষত বিক্ষত করতে হবে সবার আগে, এরপর নাকি সব।
এরপর অপেক্ষা না করে তুর্যর ঠোঁট ছোঁয়ালো নন্দিতার ঠোঁটে। শুধু ছুঁয়ে ক্ষান্ত হয়নি, তার একের পর এক উগ্র কামড়ে যন্ত্রণায় কাটা মাছের মতো ছটপট করছে নন্দিতা, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তুর্যের। হাঁপাতে হাঁপাতে মুখ তুলে তুর্জয়। আজ যেন তার শরীরের কোনো হিংস্র হায়না ভর করেছে। চোখ থেকে ঝরছে আগুনের ফলা, ফুটন্ত পানির ন্যায় রাগে টকবক করছে তার শরীরের সমস্ত রক্ত। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। নন্দিতাকে ক্ষত বিক্ষত করার অদ্ভুত এক নেশা চেপে বসেছে তার মাথায়। কাজ করছে স্বাভাবিক বিচার বুদ্ধি, ধূসরের বলে যাওয়া কথাগুলো তার মন মস্তিষ্ক জুড়ে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যেন নন্দিতার গোটা চেহারাটা বিগড়ে দিতে পারলেই আজ শান্তি পাইছে। তবে এরপর কেউ তাকাবে না সেদিকে, কেউ নজর দেবে না তার বউয়ের দিকে, কেউ হাত বাড়াবে না তার ভালোবাসায়। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে পড়ছে, রক্ত চুইয়ে পড়ছে থুতনি বেয়ে। আলগা পেয়ে দুই হাতে নিজের ঠোঁট চেপে ধরে নন্দিতা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। ব্যথায় ঢুকরে কেঁদে ওঠে সে। হু হু করে জ্বলছে তার দুই ঠোঁট, রক্তে রক্তে লাল হয়ে গেছে তার হাত দুটোও। তুর্যের হুঁশ ফিরল এখন যেন। অবিশ্বাস্য চোখে তাকিয়েছে সে নন্দিতার দিকে। রাগে অপরাধবোধে মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার এই অপরাধবোধ আরও খানিকটা বাড়িয়ে দিতেই বোধহয় কাঁদতে কাঁদতে নন্দিতা বলল, সোফার উপর আপনার সেই ফাইলটা পড়ে আছে। এটা আদায় করার জন্যই ডেকেছিলাম লোকটাকে। চেক করে নেবেন সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। ওনার আঁচল মুখে চেপে ধরে দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। থমথমে পরিবেশ। তুর্জয় বাড়ি ফিরেছিল সবটুকু রাগ অভিমান দূরে ঠেলে দুপুরে খাবার একসাথে খাবে বলে। কারণ সকালে ওভাবে বেরিয়ে যাওয়ার পর যে নন্দিতা নিজেও কিছু মুখে তুলবে না তা আর অজানা নয়। মেয়েটা তাকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। ভালোবাসি না বললেও যেভাবে ভালোবাসা যায় তেমন করেই ভালোবাসে। ভালোবাসার মানুষটার প্রতিটা কথায়, প্রতিটা কাজে, প্রতিটা তার করে যত্ন করা ভালোবাসা ঠিকই টের পাওয়া যায়। সবসময় মুখে ভালোবাসি বলার প্রয়োজন পড়ে না। কিছু কিছু সময় নীরবতা অনেক গল্প বলে যায় নিশ্চুপে। অথচ বাড়ি ফেরার পর থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনার মাথা নষ্ট হয়ে পড়েছিল তুর্যের। যে মানুষটা সামান্য আঘাতে তার বুকে ঝড় ওঠে, যাকে আগলে রাখতে গিয়ে সব কিছুর সাথে সমঝোতা করতে রাজি সে, আজ সেই মানুষটাকেই এত আঘাতে আঘাতে জর্জরিত করল সে। রাগে ঘৃণায় ড্রেসিং টেবিলের ওপর রাখা সব জিনিস এক ঝটকায় এলোমেলো করে নিচে ফেলে দিল সে। নন্দিতার মুখোমুখি হতে হবে বিধায় আর এক মুহূর্ত দাঁড়ালো না। এটুকু সাহসও জোগাড় করতে পারছে না সে। পারবে না সেই দৃশ্য সহ্য করতে যেখানে যন্ত্রণায় ঢুকরে কাঁদতে থাকবে নন্দিতা, অথচ এই আঘাত তারই দেওয়া। ওয়াশরুমে শাওয়ার চালু করে তার নিচে দাঁড়ায় নন্দিতা। শরীরের ভার সহ্য হচ্ছে না তার যেন, তাই ঝট করে বসে পড়ে মেঝেতে। শাওয়ারের পানি ফোয়ারার ঠোঁটে লাগতেই যন্ত্রণায় মৃদু চিৎকার করে পানির নিচে থেকে সরে যায় তৎক্ষণাৎ। ওড়নার আঁচল চেপে ধরে ঠোঁটে এখনও রক্ত পড়ে যাচ্ছে অবিরত। তুর্যের এমন রূপ এর আগে কখনো দেখেনি সে। তার বলা প্রতিটা কথা তীরের তীক্ষ্ণ ফলার মতো এফোড় ওফোড় করে দিচ্ছে তার হৃদয়। শরীরের যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণায় হাঁপিয়ে উঠছে সে। অতপর কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে মেঝেতে। কতক্ষণ কেটে গেছে কে জানে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয় নন্দিতা। এতটা সময় বেঘরে পড়েছিল সে। চিন্তা চেতনায় ঘুরপাক খাচ্ছিল জীবনের সব হিসেব নিকেশ। মাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে বোধহয় আজ বেশ ভালো লাগতো তার। মনের ভেতরে চলতে থাকা তুফানি ঝড় একটু বোধহয় থামতো, কিন্তু মা কি কাঁদতে দিত তাকে? ফ্যাচ ফ্যাচ করে কান্নার স্বভাবটা তার একদমই পছন্দ করতেন না নওরিন। স্কুলে কারোর সাথে মনোমালিন্য হলে বাড়িতে এসে যদি সে কাঁদতো, নওরিন সাথে সাথে ধমক দিতেন তাকে। কড়া কণ্ঠে বলতেন, মেয়েদের এই স্বভাবটা আমার বুঝে আসে না কিছুতেই। একটু কিছু হলে এমন ফ্যাস ফ্যাস করে কাঁদতে হবে কেন? কান্না হলো মানুষের দুর্বলতা, আর মেয়েরা এই দুর্বলতা বড্ড সহজে মানুষকে দেখিয়ে ফেলে বলেই মেয়েদের দুঃখ এত বেশি। মানুষ তাদের সঙ্গও বেশি। কতবার না বলেছি এসব সামান্য বিষয় নিয়ে কাঁদবে না, এমনকি আমাদের মৃত্যুকেও যেন তোমার কান্না না আসে, এতটা শক্ত হতে হবে। অথচ শত চেষ্টার পরও নন্দিতা পারত না মায়ের মতো শক্ত সামর্থ্য একজন নারী হতে। মায়ের বুদ্ধিমত্তা ছিল ধারালো, তার ক্ষমতা আর বিচক্ষণতা যেন ঠিকরে বেরিয়ে আসতো তার মুখ থেকে। একজন স্ট্রং আত্মনির্ভরশীল নারী বলতে
নন্দিতা একমাত্র তার মাকেই দেখেছে। তুর্জয়কে ঘরেই আশা করেছিল নন্দিতা, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে না পেয়ে খুব একটা অখুশি হয়নি সে, বরং খানিকটা স্বস্তি নিয়ে বিছানায় বসতে গেল। আচমকা তার চোখ পড়ল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর ওপর, আর তুর্যের দেওয়া সেদিনের সেই আংটিটা ছিটকে গিয়ে পড়েছে আলমারির পায়ের কাছে। নন্দিতা উঠে গিয়ে আংটিটা তুলল। ফিরে আসতে গিয়ে আচমকা আংটির থেকেই ছোট্ট মতো কিছু একটা পড়ে গেল নিচে। অবাক হয়ে নন্দিতা ঝুঁকলো নিচে। আংটিটার মতো ভেঙে গেছে ভেবে স্বর্ণের টুকরো খুঁজতে লাগলো এদিক সেদিক। এমন সময় তার পায়ের কাছে কালো রঙের একটা ছোট্ট মেমোরি কার্ড দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হলো। বাম হাতে ধরে থাকা আংটিটা মুঠো থেকে বের করে দেখলো সেটা পুরোপুরি ঠিক আছে। আংটি উলটপালট করে দেখতে গিয়ে খেয়াল করলো বেশ বড়সড় এই আংটিটি নিচের দিকে রয়েছে অনেকটা ফাঁকা অংশ। মেমোরি কার্ডটা আলতো করে সেখানে ঢুকিয়ে দিলে একদম পারফেক্টলি সেট হয়ে গেল। পুরো ব্যাপারটা বুঝতে পেরে বিস্মিত চোখে তাকালো সে আংটিটার দিকে। শরীরের উত্তাপ টের পাচ্ছে স্পষ্ট। এই অবস্থায় আংটি বা মেমোরি কার্ড নিয়ে ঘাটাঘাটি করা ঠিক হবে না ভেবে দুটো জিনিস সাবধানে সরিয়ে রাখলো নন্দিতা। এর মধ্যে কি আছে সে জানে না, তাই কোনোভাবে তুর্জয়ের হাতে পড়তে দিতে চায় না। থরথরিয়ে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে নন্দিতার শরীর জুড়ে। ঠোঁট দুটো ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। জ্বালাপোড়া করছে ভীষণ। শরীরের ওজন এত বেশি লাগছে, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে। ঠোঁট নাড়াতে গেলে টের পাচ্ছে কতটুকু ক্ষতস্থান পেয়েছে তার নরম ঠোঁটে। বেহুশের মতো বিছানায় পড়ে থাকতে থাকতে জ্ঞান হারালো নন্দিতা। সকাল থেকে এমনিতেই খাওয়া নেই কিছু, তার উপর শরীরের সাথে সাথে মানসিক ধকলটাও তো কম গেল না। কখন যে নিস্তেজ শরীরটা জ্বরতপ্ত হয়ে জ্ঞান হারালো টেরই পায়নি। মনের মাঝে হাজারো কণ্ঠাবোধ নিয়ে বাড়িতে ফিরল তুর্জয়। যেভাবেই হোক নন্দিতার কাছে মাপ চাইবে আজ সে। প্রয়োজনে পায়ে পড়ার দরকার হলেও সে করবে, তবুও মুখ ফিরিয়ে আর থাকতে দেবে না তাকে। যেখানে ধূসর নিজেই স্বীকার করলো নন্দিতা তার প্রতি ইন্টারেস্ট নয়, তাহলে কেন এই মিথ্যা নাটক সাজালো সে? সবটুকু জানবে, আর কিছুতেই দূরে সরে থাকতে দেবে না নন্দিতাকে। প্রয়োজনে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে থাকবে যতক্ষণ না মাপ করে তাকে। নন্দিতার চোখ মুখের অবস্থা দেখে ঠোঁট কামড়ে কান্না নিবারণ করল তুর্জয়। জীবনে এই প্রথমবার টের পেল সে ভালোবাসা মানুষকে কতটুকু পরিবর্তন করে। তার মতো গম্ভীর রকচটা পুরুষকে পুরো দমে বদলে দিয়েছে এই ছটপটে মেয়েটা, যার হাসির কুঞ্জনে চাপা পড়ে গেছে তার গম্ভীরতা। নাক উঁচু স্বভাবে তাকে এই মেয়েটা দিন দিন কীভাবে যে নিজের করে নিল টেরই পেল না সে। এই যে ঠোঁট ফুলিয়ে চোখ বুজে রয়ে আছে শুয়ে, এটা দেখে তুর্জয় নিজেকে দুটো চড় মারতে ইচ্ছে করছে। কি অবস্থা করেছে সে মেয়েটার। নিজেকে সামলে নিয়ে নন্দিতার পাশে বসলো তুর্জয়। মাথা ধরে আলতো করে বুকে টেনে নিতে গিয়ে টের পেল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার। পরনের জামাটাও আধ ভেজা। তুর্জয় আর অপেক্ষা করল না এমন অবস্থায় শাড়ি বা চুড়িদার পরাতে অসুবিধে হবে দেখে আলমারি থেকে তার একটি টি শার্ট বের করে সবার আগে চেঞ্জ করিয়ে দেয় নন্দিতাকে। ওষুধের প্যাকেট থেকে প্যারাসিটামল ট্যাবলেট বের করে থুতনিতে আঙুল ঠেকিয়ে আলতো করে আলগা করে তার ঠোঁট, অতঃপর ওষুধটা ছুঁড়ে দিয়ে পানি ঢেলে দেয় মুখে। নন্দিতার জ্ঞান ফিরেছে ততক্ষণে, কিন্তু চোখ খুলতে পারছে না। জ্বরের ঘোরেই কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ঠোঁট নাড়াতেই পারছে না। তুর্জয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল টপ করে। সে তাড়া দেখালো না সেটা বোঝার জন্য, কিন্তু কিছু কিছু সময় অশ্রু বিসর্জন দিতে হয়। সব কিছু বুকের ভেতর জমিয়ে রাখার জন্য হয় না। কিছু কিছু জিনিস মুক্ত করতে পারলেই শান্তি লাগে। মানুষের চোখের জলও এমন ধরনের একটা জিনিস, মুক্তিতেই যে শান্তি। নন্দিতার মাথাটা কোলে তুলে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে জলপট্টি দিচ্ছে তুর্জয়। শরীরে চাপিয়ে দেওয়া মোটা আকারের কম্বল, ঠোঁটের গায়ে রক্ত লেগে এখনও দেখে মনে হচ্ছে আলতো করে ছুঁয়ে দিলেই রক্ত পড়বে আবারও। নন্দিতা নড়ে চড়ে উঠল। জ্বরটা কমেছে অনেকটা। চোখে খুলে তুর্জয়কে নিজের মাথার কাছে আবিষ্কার করে দুর্বল শরীর নিয়ে উঠে বসে সে। বিছানা থেকে বালিশ টেনে শুয়ে পড়ে এক পাশে। তুর্জয় এগিয়ে যায় নন্দিতার কাছে, মুখের ওপর ঝুঁকে কপালে চুমু খায় আলতো করে। অভিমানে বশ হয়ে থাকা মন নিয়ে নন্দিতা ঘুরে শোয় অন্য পাশে। তুর্জয় দুই হাতে নন্দিতাকে আগলে ধরে, ঠোঁটের আশেপাশে আলতো করে আঙুল চালিয়ে করুণ কণ্ঠে বলে, বড্ড বেশি ব্যথা দিয়ে ফেলেছে তাই না? নন্দিতা উত্তর করল না।
মুখ ঘুরিয়ে রইল অন্যদিকে। তুর্জয় আলতো হেসে নন্দিতার মুখের ওপর ঝুঁকে ধীর কণ্ঠে বলে, ব্যথা যখন আমি দিয়েছি, সে ব্যথাটুকু শুষণের দায়িত্ব তো আমারই। কথাটুকু বলে আর অপেক্ষা করল না সে। নন্দিতার নিচের ঠোঁটটা চেপে ধরল। তার দুই ঠোঁটের মাঝে প্রথমে খানিকটা জ্বালাপোড়া করলেও কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম লাগতে শুরু করলো নন্দিতার। মানুষের লালারসে লাইসোজাইম নামক একটি এনজাইম থাকে, যা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়া লালারসে অ্যান্টিঅক্সিডেন্ট, স্লেমা এবং অন্যান্য উপাদানও থাকে, যা ক্ষত নিরাময়ে সাহায্য করে, ক্ষতকে আর্দ্র রাখে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে। স্বামীর আহ্লাদি ভালোবাসাই স্ত্রীর সব রোগের ওষুধ। স্বামীর ভরসা, সাপোর্ট, ভালোবাসা পেলে একজন নারী সব কিছু থেকে লড়াই করতে পারে। স্বামী নরম মনে স্ত্রীর দিকে তাকালেই তারা রাগ গলে পানি হয়ে যায়। শত অপরাধের পরও স্ত্রীর কাছে আসলে তাকে ক্ষমা করে দেওয়ার মতো বিশাল মন নিয়ে জন্ম হয় একজন স্ত্রী। যেখানে তুর্যের এমন আদুরে ভালোবাসা পেয়ে নন্দিতাই বা কতক্ষণ তার অভিমান ধরে রাখতে পারে। কিছুটা সময় পেরোতেই দুই হাতে তুর্জয়কে আঁকড়ে ধরে নন্দিতা, আর তুর্জয়ও একইভাবে তার ব্যথাতুর দুই ঠোঁটে উষ্ণ ওম দিতে থাকে। রাত হয় গভীর। তুর্জয় আচমকা নন্দিতার কপালে দীর্ঘ এক চুমু খেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুই আমার নিজের মধ্যে থাকা এক নিষিদ্ধ অধ্যায়, যেটা আমি বারবার ছুঁতে চাই, পড়তে চাই, মুখস্থ করতে চাই। রাত তখন গভীর। নন্দিতা তুর্যের বুকে মাথা রেখে শুয়ে আছে। দুজনের মাঝের মান অভিমানের দেওয়াল গলে গিয়ে বোঝাপড়াটা বেশ সহজ হয়েছে। নন্দিতা স্বামীর বুকে মাথা রেখে হৃৎস্পন্দনের শব্দ শুনছে। মস্তিষ্কে তার খেলা চলছে নানান পরিকল্পনা। আচমকা তুর্যের বুকে থেকে মাথা তোলে নন্দিতা। সিরিয়াস ভঙ্গিতে তাকে কিছু বলতে যাবে, এমন সময় তুর্যয় জোর করে আবারও চেপে ধরে নন্দিতার মাথা তার বুকে হুঁশিয়ারি কণ্ঠে বলে, একদম উঠবে না, শুয়ে থেকে চুপচাপ। কতদিন তোমাকে বুকে পাইনি। কতদিন আর কই, এই তো মাত্র কদিন। নন্দিতা অবাক হওয়ার ভঙ্গিমায় বলে ওঠে, তুমি আমার হৃদস্পন্দন, স্পন্দন ছাড়া হৃদয় বেঁচে থাকতে শুনেছ? আর হৃদয় ছাড়া মানুষ, মৃতপ্রায় মানুষটা এতদিন পর তার স্পন্দন খুঁজে পেয়েছে। তাকে বাঁচতে দাও, বেঁচে উঠতে দাও। কাঠখোট্টা গম্ভীর স্বভাবের তুর্জয়ের মাঝে যে আমূল পরিবর্তন দেখে খিলখিল করে হেসে উঠল নন্দিতা। তুর্জয় একনিষ্ঠভাবে তাকিয়ে থাকলো নন্দিতার এই হাসির দিকে। যেন কতকাল পরে এই ঘরে হাসির কলতান উঠেছে, কতকাল পর এই ধরণীতে চাঁদ নেমেছে, কতকাল পরে প্রকৃতি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, হাসছে, খেলছে, আসল অর্থে বাঁচছে। বেঁচে থাকা অর্থ ভালো থাকা নয়, ভালো থাকার বেঁচে থাকার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ঠিক যেমন একজন কোমা পেশেন্ট আর একজন সুস্থ সবল মানুষ, দুজনে বাঁচছে অথচ ভালো থাকছে কি? আমাদের আলাদা থাকতে হবে তুর্জয়। চোখ বুজে নন্দিতাকে বুকে জড়িয়ে পূর্ণিমা রাতের জ্যোৎস্না বিলাসে নেমেছিল তুর্জয়। একটা কাঠের নৌকা আর ছেড়ে দেওয়ার বইটা ভেসে চলেছে নদীর স্রোতের সাথে, ঠিক যেমনটা ভেসে চলেছে তাদের জীবন। এই কল্পনা বড়ই মধুর, বড়ই তৃপ্তিদায়ক। কিন্তু নন্দিতার কথায় আচমকা কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে হকচকায় তুর্জয়। ভ্রু কুঁচকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। অস্বস্তিতে বুঁদ হয়ে নন্দিতা উঠে বসে। খানিকটা মোচড়ামুচড়ি করতে করতে বলে, আমরা সেপারেট থাকতে পারি না কিছুদিনের জন্য? তুর্জয় ঝট করে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প নিভিয়ে দেয়। উল্টো পাশ ফিরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে রুট কণ্ঠে বলে, কথা শেষ হয়েছে, এবার ঘুমাও। আমি কিন্তু সিরিয়াস। আমিও ছেড়ে ভরণে কথা বলছি না, এই কথা এখানেই শেষ। নন্দিতা এবার খানিকটা তেজি কণ্ঠে বলে ওঠে, শেষ মানে কি? আপনি বললেই শেষ, আর আপনি বললেই শুরু। আমার কথার কোনো গুরুত্ব নেই? ধৈর্য ধরে কথাটুকু শোনা পর্যন্ত অন্তত সময় নেই আপনার? আচ্ছা, অবশ্যই গুরুত্ব আছে। তোমার যা পাওয়া ভাবনার সবকিছু গুরুত্ব আছে আমার কাছে, কিন্তু হয়তো আবদারের কোনো গুরুত্ব নেই। আপনি আমার পুরো কথাটা তো শুনুন। যে কথার শুরু হয় তোমার আমার দূরত্বে, সে কথা সেই মুহূর্তে সেখানেই শেষ। এত একরোখা কেন আপনি? আমি এমনই। ঘুমোতে যাও। আমিও কিন্তু কম জেদি না। তুর্জয় এবার নন্দিতার দিকে মুখ ঘুরিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলে ওঠে, আমার সাথে জেদ দেখাতে এসো না, সব শেষ হয়ে যাবে। ভয় দেখাচ্ছেন? সতর্ক করছে।
তবে তাই হোক, জেদ আমি ধরেই রাখবো এবার। দেখা যাক কতটুকু শেষ হয় আমাদের সম্পর্ক। আচমকা তুর্জয় নন্দিতার বাহু ধরে টান দিয়ে তাকে চেপে ধরল বিছানায়। শরীরের সমস্ত ভর তার উপর ছেড়ে দিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল। কি শেষ হবে? নন্দিতার আগে যে দিয়ে তুর্জয়ের চোখে চোখ রেখে বলে, আমাদের সম্পর্ক। তুর্জয় সাথে সাথে নন্দিতার গলায় মুখ ডোবালো। শিহরণে তুর্জয়ের পিঠের জামা আঁকড়ে ধরতেই জোরে একটা কামড় বসালো তুর্জয়। ব্যথায় চিৎকার দিয়ে তুর্জয়কে নিজের ওপর থেকে সরিয়ে দিতে উদ্যত হলে এক চুল পরিমাণ নড়ল না তুর্জয়, বরং গলায় মুখ ডুবিয়ে গম্ভীর কণ্ঠে বলল,